আজ 5 তারিখ সোমবার। প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। স্বাস্থ্যসাথীতেও দুর্নীতি, কিভাবে কে কত টাকা নিচ্ছে ফাঁস করলেন হুমায়ুন কবির। দেখুন ভিডিও। বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে চা বলয়ে যুদ্ধের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থাকলে বাংলা পশ্চিম বাংলাদেশ হবে, বললেন সুকান্ত। বিশ্বকাপ থেকেই বাদ, বড় আর্থিক জরিমানা, ভারতে না এলে চাপে পড়বে বাংলাদেশি। স্কুল শিক্ষিকা চরমারায় অপমানে আত্মঘাতী 8ম শ্রেণীর ছাত্রী। নলহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটো ও 16 চাকার লরি মুখোমুখি সংঘর্ষে মৃত 3। বিজেপির 77 আসনকেই টার্গেট করছে সিপিএম, বিধানসভা নির্বাচনে ভোট ট্রান্সফার রুখবে। অভিষেকের 300 পাল্টা রাজুর 350, চা বলয়ে শুরু দড়ি টানাটানি। আরাবুলের ছেলের উপর হামলা, নাম জড়ালো শৌকত অনুগামীদের। লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার পর টিএমসিকে ভোট দিতে গেলে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন, স্বামীদের নিদান দিলেন বিজেপি নেতা। ক্যামেরার সামনে কথা বলবো না, হঠাৎ কেন মুখ বন্ধ দিলীপ ঘোষের। ভেনেজুয়েলাতে হামলা ও মাদুরোকে বন্দি করা নিয়ে মুখ খুললেন ভারত। এই ঘটনা নিয়ে কি জানাচ্ছে বিদেশ মন্ত্রক। এসআইআরের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, হোয়াটসঅ্যাপ নির্দেশ, চলছে কমিশনে চিঠি মমতার। অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু, কেন্দ্রের নয় সম্পূর্ণ রাজ্যের টাকায়। মুস্তাফিজুরের জায়গায় কাকে নেবে কেকেআর, আলোচনায় সেরা 3 বিকল্প। শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথা ফাটল 70 বৃদ্ধর, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। নন্দীগ্রামে সমবায় ভোটে সব আসনে জয়ী বিজেপি, শুভেন্দুর কেন্দ্রে খাতায় খুলতে পারল না তৃণমূল। ফের কলকাতার পারদ নামল 13 ডিগ্রিতে, গত 1 দশকের রেকর্ড ভাঙল এবছরের হাড় কাঁপানো শীত। বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির চেনা ছক। এবার চীন সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সমুদ্রে মিসাইল ছুড়ল শঙ্কিত কিম। নবান্নের বড় ঘোষণা, বাংলা সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশন কবে থেকে, মিলল বড় আপডেট। শাহী টনিকে চাঙ্গা দিলীপ ঘোষ, তাতেই খড়গপুর সদর কেন্দ্র হারানোর ভয় পাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। প্রকাশ্য জনসভা থেকে ক্ষমা প্রার্থনা, ভোটের আগে ভোলবদল তৃণমূলের প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর। নিজেকে বাঁচাও, কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি ট্রাম্পের, এবার আরও এক দেশে হানা দেবে মার্কিন ফৌজ। এটাই স্বাভাবিক। এসআইআরে মৃত্যু মিছিল নিয়ে অসংবেদনশীল মন্তব্য শুভেন্দুর, তোপ দাগল তৃণমূল। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসআইআর শুনানিতে, বাড়ি ফিরেই মৃত্যু জয়নগরের নাজিতুলের, কাঠগড়ায় কমিশন। পাকিস্তানিদের মতো বাংলাদেশিদেরও আইপিএলে নিষিদ্ধ করা হোক, ফ্রন্টফুটে ব্যাটিং দিলীপের। রক্ষা পাবে না নেট দুনিয়ার অপরাধীরা, যোগীর নেতৃত্বে তৈরি হল বিশেষ সাইবার কমান্ডো। ট্রাম্পের থেকে শিখুন মোদি, মার্কিন ব্লুপ্রিন্টে পাকিস্তানে অভিযান চান ওয়েসি। 100 দিনের কাজ গান্ধীহীন, অসাংবিধানিক জিরামজি রুখতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। এবার বুথের ভিতরেও সেনাবাহিনী, 26-এর ভোটে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। অ্যাকাউন্টে ঢুকবে করকরে 10,000 টাকা, তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে রাজ্য দিল বড় আপডেট। রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট মান্যতার দাবি, ফের সিইসিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। অপমান মানব না, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের আর্জি উপদেষ্টার। বারাসতে নেতার টেবিলে সারি সারি টাকার পাহাড়, ভাইরাল ভিডিও ঘিরে তরজা শুরু। ভোলবদল শান্তনু ঠাকুরের, অভিষেক ঠাকুরবাড়িতে পুজো দিতে এলে আপত্তি নেই। এক বাড়ির জন্য 42 বার ক্ষতিপূরণ, মমতার সরকারের বিরুদ্ধে 100 কোটি দুর্নীতির অভিযোগ বিজেপির। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। নির্বাচনের আগে বড় নিদান দিলেন বিজেপি নেতা। এলাকার পুরুষরা যাতে স্ত্রীদের ঘরে বন্দি করে রাখে সেই পরামর্শ তাঁর। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন, সেই সময় যেন স্বামীরা তাদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখেন।
বিজেপি নেতার এই বক্তব্যের পরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এলাকায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুণ্ডু মাঠে বিজেপির সংকল্প জনসভা হচ্ছিল। সেই মঞ্চ থেকেই এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। কুলাইকুণ্ডায় রয়েছে বিজেপির পরিবর্তন সংকল্প জনসভা। সেই সভায় প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার। তার সভায় তার আসার আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এহেন বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। কালীপদ বলেন, তৃণমূল মানে চোর, সারা রাজ্যের মানুষ জেনে গেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, যারা আমাদের কর্মীরা আছেন তারা তৃণমূলের চোখে চোখ রেখে দাসপুর বিধানসভায় জয়লাভ করবে। প্রার্থী আমাদের পদ্মফুল। 294টা বিধানসভা সিটে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার মহিলারা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, তবে এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া অনেক মা আছেন যারা তৃণমূলে ভোট দেবেন। সেই সব পরিবারের স্বামীদের বলছি, ওই মায়েদের ঘরে বন্দি করে রেখে দেবেন। ভোট দিতে হবে পদ্মফুলে, জোড়া ফুলে নয়। উল্লেখ্য, মহিলা ভোট যে তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক তা স্বীকার করেন না এমন কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বিশাল জনপ্রিয় মহিলাদের মধ্যে। এই নিয়ে রাজনীতির কাঁটাছেঁড়া কম হয় না। তবে মহিলা ভোট হাতে পেতে এই লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ কিন্তু বিজেপিও করেছে। মহারাষ্ট্রে লাডলি বাহেনা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা। তবে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা এতটা বেশি কোনো রাজনৈতিক দল এই প্রকল্প বন্ধের কথা তো বলেই না। উল্টে বিজেপি ক্ষমতায় এলে এর টাকা বাড়িয়ে দেওয়ারও ঘোষণা করেছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের মাপকাঠি নির্ধারণে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই আবহেই এবার সেই কথাই বললেন বিজেপি নেতা। রাজ্যে আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাঁর দাবি যে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে, আর সেই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে। একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন যে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেডে একাধিক রোগী শুয়ে রয়েছেন, এমনকি বেডের নিচেও রোগীদের থাকতে হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন যে এটাই কি তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তার দাবি, গ্রামের গরিব মানুষ যেখানে মাত্র 5,000 টাকা চিকিৎসা পান, সেখানে বেসরকারি নার্সিংহোম সেই বিল বাড়িয়ে দিয়ে 50,000 টাকা দেখানো হচ্ছে। সেই ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে নার্সিংহোমগুলোর মোটা টাকা লাভ হচ্ছে, আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। এই অভিযোগ সামনে আসার পরে তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্সে একটি ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন যে স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা, ত্রাণ সমস্ত ক্ষেত্রেই বাংলায় সংগঠিত লুট হচ্ছে। মালব্যর দাবি, 2026 সালের বিধানসভা ভোটের আগে এই ধরনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে, যা প্রমাণ করে দেয় যে রাজ্যের শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ব্যর্থ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গাংড়া সমবায় নির্বাচনে শাসক দলকে কুপোকাত করল বিজেপি। 9টি আসনে জয়ী দলের সমর্থিত প্রার্থীরা। এদিকে ফল ঘোষণার পর বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ, যদিও বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বিজেপি। সিপিএম ও কংগ্রেস প্রার্থী দিয়েছিল 2 আসনে। রবিবার ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যের শাসক দল একটিও আসন জিততে পারেনি। 9-0 আসনে এগিয়ে বিজেপি। জানা গেছে মোট ভোটার সংখ্যা ছিল 543 জন এবং ভোটদান করেছেন 438 জন। ফল ঘোষণার পরই আবির খেলায় মেতে ওঠেন নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল বের হয়। দলীয় পতাকা হাতে জয়ের স্লোগান তুলতে থাকেন তাঁরা। স্থানীয় বিজেপি নেতার কথাই এই জয় নিশ্চিত ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি জিতেছে। একই সঙ্গে আজকের জয়ের ফলে আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ আরও বাড়বে বলে মনে করছেন তিনি। এশায়ার আতঙ্কে রাজ্যে পরপর মৃত্যুর অভিযোগ। এই ইস্যুতে একাধিকবার কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে বলেও সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এশায়ার আবহে মৃত্যু স্বাভাবিক বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথাই, গোটা এশায়ার প্রক্রিয়ার মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না, এমনটা তো হতে পারে না। আর এহেন অসংবেদনশীল মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্ক।
পরিচর্যা জানিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। বর্তমানে রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। শুনানি পর্ব ঘিরে বিভিন্ন জায়গায় হয়রানির অভিযোগ সামনে আসছে। এমনকি শুনানি থেকে ফিরেই শনিবার জয়নগরের বাসিন্দা ৬৮ বছরের নাজিতুল মোল্লার মৃত্যুর খবর সামনে এসেছে। পরিবারের অভিযোগ, অসুস্থ শরীরে নাকে অক্সিজেনের নল লাগিয়ে এসআইআর শুনানিতে হাজিরা দেন নাজিতুল মোল্লা। একদিকে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা, অন্যদিকে শুনানিতে ধকল সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে নাজিতুলের মৃত্যু হয় বলে দাবি পরিবারের, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কিছু টিপ্পণী করব না, তবে গোটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এমনটা তো হতে পারে না। জন্ম মৃত্যু একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। সব জায়গাতেই রাজনীতি খোঁজা দরকার নেই। শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যকেই অসংবেদনশীল বলে দাবি শাসক দলের। শুধু তাই নয়, আতঙ্কে মৃত্যুই তাহলে স্বাভাবিক, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, মানুষ হলে কেউ এমন মন্তব্য করতে পারেন না। জয়নগরের প্রসঙ্গ টেনে তৃণমূল নেতা বলেন, একজন বৃদ্ধকে এই বয়সে এসে প্রমাণ দিতে হচ্ছে তিনি রোহিঙ্গা মুসলিম নয়। কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে ঠান্ডার মধ্যে। এর মধ্যে আছে চিন্তা, চাপ। মৃত্যু হলে সেখানে এই ধরনের কথা অর্থাৎ স্বাভাবিক বলা হচ্ছে। এর দায় নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও নিতে হবে বলে তোপ অরূপ চক্রবর্তীর। ২৬-এর বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনী কিভাবে ব্যবহার হবে, বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই সব বিষয়ে সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সিইও। ২৬-এই মহারণ। রাজ্য বিধানসভা ভোটের আগে রাজ্যে ভোটের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন। আগামী সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মূল আলোচনার বিষয়, ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কিভাবে সেই বাহিনী ব্যবহার করা হবে, বাহিনীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। রাজ্যের পুলিশই কি বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখবে, নাকি মাইক্রো অবজারভারদের নির্দেশে সরাসরি কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, এই প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৫ই জানুয়ারি অর্থাৎ সোমবার এ বিষয়ে শেষ ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পঞ্চায়েত ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকলেও একাধিক অভিযোগ উঠেছিল। বিরোধীদের দাবি ছিল বাহিনী বুথের বাইরে বা রাস্তায় ঘুরে বেরিয়েছে, কিন্তু বুথের ভিতরে নজরদারি ছিল না। এমনকি বাহিনী বিরিয়ানি খেয়ে রিল্যাক্স করছে, এমনও অভিযোগ সামনে আসে। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করে বলেন, বুথের ভিতরে বাহিনী না থাকাতেই ভোট লুট হয়েছে। তার দাবি ছিল, বাহিনী যথেষ্ট সংখ্যায় এলেও তারা বুথের ভিতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে থেকেছে বা ঘুরে বেরিয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এবার কি তার ব্যতিক্রম হবে? বুথের ভিতরে কি সত্যিই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এবারের ভোট আরও গুরুত্বপূর্ণ একটি কারণে। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এই প্রথম ভোট হবে রাজ্যে। সেই কারণে ভোটারদের যাচাই বা স্ক্রুটিনি নিয়েও বাড়তি সতর্কতা থাকতে পারে। ভোটের লাইনে দাঁড়িয়েও কি তালিকা ধরে ধরে যাচাই হবে, আর সেই দায়িত্ব কি কেন্দ্রীয় বাহিনীর উপরই থাকবে, এই প্রশ্ন উঠছে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হচ্ছে না, আর সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেতেই নয়া রণকৌশল নিল আলিমুদ্দিন স্ট্রিট। আইএসএফের সঙ্গে জোট রেখেই এবার মাঠে নামতে চাইছে সিপিএম। তবে সিপিএম নেতারা সমীক্ষা করে দেখেছেন, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ভাঙানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিজেপিতে স্থানান্তর হওয়া ভোট রুখতে হবে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। আর নিজেদের বিজেপির বিকল্প গড়ে তুলতে চাইছে লাল পার্টি বলে সূত্রের খবর। এদিকে সিপিএম এবার লড়াই করতে নামছে প্রধান বিরোধী দল হওয়ার জন্য। সেক্ষেত্রে ২০২১ সালে বিজেপির জেতা ৭৭টি আসনকেই টার্গেট করছে সিপিএম। যদিও বিজেপির জেতা ৭৭ আসন এখন আর নেই, সেটা নেমে এসেছে ৬৫-তে। বহু বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ওই ৭৭টি আসনে জান কবুল আর মান কবুল করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এবার ওই ৭৭টি আসনে সিপিএম প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সূত্রের খবর। অন্যদিকে ওই ৭৭টি আসন ছাড়াও নানা আসনে প্রার্থী দেওয়া হবে। তবে তাতে কতটা সাফল্য আসবে তা নিয়ে সংশয়ে আছেন সিপিএমের পোরখাওয়া নেতারা। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি আইএসএফকে ছাড়বে সিপিএম বলে সিদ্ধান্ত নিয়েছে, আর শরিক দলগুলিকেও সব দিক বিবেচনা করে আসন ছাড়া হবে। কিন্তু বিজেপিতে চলে যাওয়া সিপিএমের ভোট কি ফিরে আসবে? রোখা যাবে ভোট ট্রান্সফার? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও এই কাজ করতে শুরু করেছে সিপিএম নেতারা জানেন, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ১ ইঞ্চি ফাটল ধরানো সম্ভব নয়।
তাই এমন বিকল্প সিদ্ধান্ত বলে সূত্রের খবর। এছাড়া বিজেপিকে কোনোদিনই সহ্য করতে পারে না সিপিএম, কিন্তু পরিস্থিতির জেরে ভোট ব্যাংক ট্রান্সফার করতে হয়েছিল, কিন্তু এখন তা বুমেরাং হয়েছে, অর্থাৎ শূন্যে নেমে গিয়েছে সিপিএম। এই আবহে এবার সিপিএম চাইছে চলে যাওয়া ভোট ফিরে আসুক। তাই নিয়ে একাধিক বৈঠক হয়েছে, আর তাতেই সিদ্ধান্ত হয়েছে বিজেপির জেতা ৭৭টি আসনকে টার্গেট করেই বিধানসভা নির্বাচনে ঝাঁপানো হবে। বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল আবার জিতবে সেটা জানে সিপিএম, কিন্তু ভোট ব্যাংক ফিরিয়ে এনে ভোট কাটাকাটির সুযোগ নিয়ে ফাঁক করে জিততে চাইছে সিপিএম বলে সূত্রের খবর। যদিও সেটা কতটা সম্ভব হবে সেটা সময়ই বলবে। ২৬-এর ভোটের আগে নজরে নজরে উত্তরবঙ্গ। চা বলয়ের রাজনীতি নিয়ে যুযুধান তৃণমূল বিজেপি দুই পক্ষই। চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রতিশ্রুতি অভিষেকের শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে কেন্দ্রকে তোপ দেগেছিলেন অভিষেক। একদিন পরই পাল্টা জবাব দিলেন বিজেপির সাংসদ রাজু বিস্তা। দার্জিলিংয়ের সাংসদের দাবি, না জেনে মিথ্যে কথা যত। অভিষেকের ৩০০ টাকার পাল্টা ৩৫০ টাকা দেওয়ার প্রস্তাব রাজু বিস্তার। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্র চা শ্রমিকদের উন্নয়নে কিছুই করছে না। সভামঞ্চ থেকে স্থানীয় বিধায়ক ও সাংসদদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শুধু প্রশ্ন নয়, অভিষেক বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার আগে মজুরি ছিল ৬০ টাকা, ধাপে ধাপে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। আমি জানি এই টাকায় ঘর সংসার চলে না। এরপরই তিনি আশ্বাস দেন, ৩ থেকে ৪ মাসের মধ্যে নতুন সরকার গঠন হলে প্রথম প্রায়োরিটি হবে আলিপুরদুয়ার। অভিষেক বলেন, দরকার হলে আবার আসবো, অথবা সিনিয়র কাউকে পাঠাবো। রাজ্য সরকার, লেবার ইউনিয়ন আর চা বাগানের ম্যানেজমেন্টের মধ্যে ত্রিপাক্ষিক মিটিং হবে। ৩০০ টাকা ডেইলি ওয়েজ করে দেওয়া হবে। আর এর ২৪ ঘন্টাও কাটল না। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে হাজির করিয়ে চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় বিজেপি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী যেমন নতুন শ্রম আইন চা শ্রমিকদের উন্নয়নে কতটা সহায়ক হবে তার ফিরিস্তি দেন, তেমনি সাংসদ রাজু বিস্তা ও বিধায়ক শঙ্কর ঘোষ অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান। বিজেপির অভিযোগ, কেন্দ্র নয়, রাজ্যই ন্যূনতম মজুরি আইন কার্যকর করে না, যার জেরে শ্রমিকেরা বঞ্চিত। অভিষেক ওই সভায় ঠিকমতো পড়ে আসেননি বলেই ভুল বলেছেন। রাজু বলেন, চা বাগানের শ্রমিকদের শোষণ বন্ধ হবে, ন্যূনতম মজুরি ২৫০ থেকে ৩৫০ হবে, কমপক্ষে ৩০০ টাকা ক্যাশ দিতেই হবে, দেরি হলে বেশি দিতে হবে, পিএ, সোশ্যাল সিকিউরিটি সবকিছুর ব্যবস্থা করা হবে। মেয়র গৌতম দেব বলেন, বামদের সময় যা মজুরি ছিল সব বাড়ানো হয়েছে। অভিষেক বলছেন, ৩০০ টাকা করে চা শ্রমিকদের মজুরি নিশ্চিত করা যায়, সেটা দেখবেন বলেছেন, কিন্তু কেন্দ্র কিছুই করে না। ভোট এলো না, তার আগেই পারদ চড়ছে ভাঙড়ে। আরাবুল ইসলাম কাইজার আহমেদ বনাম শৌকত মোল্লার লড়াইয়ে তুলকালাম বেঁধেছে। আরাবুলের পুত্র হাকিবুলের গাড়িতে হামলার অভিযোগ, দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি, ধস্তাধস্তি হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে আরাবুল কাইজার অনুগামীরা গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আরাবুল পুত্র হাকিমুলের উপর চড়াও হয় শৌকত অনুগামীরা। দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, আরাবুলের পেট্রোল পাম্পেও হামলা হয়েছে। হাকিমুল ইসলাম ও প্রদীপ মণ্ডলের উপর আক্রমণ চালানো হয়েছে বলে খবর। শৌকত মোল্লার অনুগামীরা আমার উপর আক্রমণ করেছে, পুলিশ গিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে এনেছে, আমরা দলকে জানাবো। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজ বিপদে একজন হারমাদের জন্য। ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা বলেন, আমি সাতগাছিয়াতে আছি, আমি শুনেছি হাকিবুল কোনো একটা গ্রামে উস্কানি দিতে গিয়েছিল, সেখানকার লোকজন তারা করেছে, বিষয়টি দেখছি পুরোটা পরে। তিনি এও জানান, আমি শুনেছি গন্ডগোলটা হয়েছে, কিন্তু কে করেছে কি হয়েছে তা এখনো জানি না, পুরোটা পরে দেখে নিচ্ছি। বহু বছর আগের কথা, এই সাগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গঙ্গা সাগরে একটি স্থায়ী সেতু তৈরির জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আর্থিক সহায়তা চেয়েছে তার সরকার। যুক্তি ছিল, এত বড় প্রকল্প শুধুমাত্র রাজ্য সরকারের কোষাগার থেকে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। রাজ্যের তরফে কেন্দ্রকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণে কেন্দ্র সাহায্য করলে তাজপুর বন্দরে তাদের অংশীদারিত্ব বাড়ানো যেতে পারে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও প্রশ্ন তুলেছিলেন, উত্তরপ্রদেশের কুম্ভমেলা যদি জাতীয় মেলা হতে পারে, তাহলে কোটি কোটি মানুষের বিশ্বাস ও আস্থার গঙ্গাসাগর মেলাকে কেন সেই মর্যাদা দেওয়া হবে না? কিন্তু সেই দাবিতেও দিল্লির সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ২০২৩ সালে এই সাগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই, রাজ্য সরকারই নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। আর তারপরে শুরু হয় টেন্ডারের প্রক্রিয়া।
নানা বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগরের ভৌগোলিক পরিচিতিও কম আকর্ষণীয় নয়। একসময় প্রায় ৩০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকা বর্তমানে ভাঙনের জেরে সংকুচিত হয়ে দাঁড়িয়েছে আনুমানিক ২৩৩ বর্গ কিলোমিটারে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন প্রায় ৭৫০ জন মানুষ। মোট গ্রাম সংখ্যা প্রায় ৪৩, জনসংখ্যা আনুমানিক ১,৯০,০০০ থেকে ২,১০,০০০-এর মধ্যে। প্রত্যন্ত এলাকা হলেও শিক্ষার হার চোখে পড়ার মতো, প্রায় ৮৪% বেশি। কৃষি নির্ভর এই অঞ্চলে শিক্ষার অগ্রগতি তাই যথেষ্টই উল্লেখযোগ্য। এবার আসা যাক সেতুর কথায়। মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে এই গঙ্গাসাগর সেতু। দায়িত্বে থাকছে নির্মাণ সংস্থা L&T। সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডে যোগাযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৪ কিলোমিটার, অ্যাপ্রোচ রোড মিলিয়ে প্রায় ৫ কিলোমিটার। ৪ লেনের এই সেতু একদিকে যুক্ত হবে কাকদ্বীপের লট ৮-এর সঙ্গে, অন্যদিকে কচুবেরিয়ার সঙ্গে। নোডাল দপ্তর পূর্ত দপ্তর। খরচ ধরা হয়েছে প্রায় ১,৭০০ কোটি টাকা। নির্মাণ শেষ হতে সময় লাগবে আনুমানিক ৪ থেকে ৪.৫ বছর। প্রথম দিকে এই প্রকল্পের বাজেট ছিল ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকার মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০০ কোটিতে। সম্পূর্ণ হলে এটি হবে রাজ্যের নদীর উপর নির্মিত সবচেয়ে বড় সেতু। সেতু চালু হলে সবচেয়ে বড় সুবিধা হবে যাতায়াতে। এতদিন ভেসেলের উপর নির্ভর করে নদী পার হতে হতো। জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই ব্যবস্থায় ভাটার সময় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ত সাগরদ্বীপ। সেতু তৈরি হলে সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হবে। গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের দূরত্ব তখন আর নদীর মাঝখানে আটকে থাকবে না। স্থায়ী পথই হবে নূতন যোগাযোগের মাধ্যম। বিশ্বজুড়ে চলছে অস্থিরতা। একের পর এক যুদ্ধের মাঝে ভেনেজুয়েলায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। এই অবস্থায় বিশ্বের অন্য প্রান্তে বেজে উঠল যুদ্ধের ডঙ্কা। বিশ্বজুড়ে চলছে অস্থিরতা। একের পর এক যুদ্ধের মাঝে ভেনেজুয়েলায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। এই অবস্থায় বিশ্বের অন্য প্রান্তে বেজে উঠল যুদ্ধের ডঙ্কা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চীন ভ্রমণের সময় সমুদ্রের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির চেনা ছক। এশিয়া মহাদেশে আমেরিকার অন্যতম বন্ধু দক্ষিণ কোরিয়া যাচ্ছে চীনের সঙ্গে আলোচনা করতে। এই সফরে কোরিয়া উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। এদিকে মাদুরোকে নিজের প্রাসাদ থেকে তুলে এনে রাষ্ট্রনেতাকে অপহরণ করাকে প্রায় সরকারি শিলমোহর দিয়েছে আমেরিকা। এই অবস্থায় তাইওয়ান নিয়ে চোখ রাঙানো শুরু করেছে চীন। এই অবস্থায় কে কার বন্ধু আর কে কার শত্রু তা ঘেঁটে যাচ্ছে প্রতিদিন। এই অবস্থায় দক্ষিণের প্রেসিডেন্টের চীন যাত্রায় শঙ্কিত কিম। গত ২ মাসে এই প্রথমবার মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। জানা গিয়েছে চীনের সঙ্গে আলোচনায় উত্তরের পরমাণু অস্ত্র সংক্রান্ত বিষয়ে কথা হতে পারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। এই কথা জেনেই রবিবার সকালে দেশের উত্তর পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমে জং উনের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়ার রাজধানী অঞ্চল থেকে সকাল 7:50 নাগাদ মিসাইল ছোড়া হয়েছে। প্রায় 900 কিলোমিটার ভ্রমণ করে এই ক্ষেপণাস্ত্র। তিনি আরও বলেন, উত্তর কোরিয়া যে কোনো উস্কানির উত্তর দিতে তৈরি দক্ষিণ কোরিয়া। পাশাপাশি আমেরিকা এবং জাপানের সঙ্গে উত্তর কোরিয়া সংক্রান্ত তথ্য ভাগ করে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তরে কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার একটি অস্ত্র কারখানা পরিদর্শনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত অস্ত্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে কিম অস্ত্র তৈরির কারখানাগুলি পরিদর্শন করেছেন। পাশাপাশি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিদর্শন করেছেন তিনি। দ্য ওয়াকাশ পার্টির এই বছরের 9ম পার্টি কংগ্রেসের আগে প্রধান নীতিগত লক্ষ্য নির্ধারণের জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম। বঙ্গ বিধানসভা ভোটের আর মাত্র মাস 4 বাকি। তার আগেই এবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের ইটাবেরিয়া এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শুধু তাই নয়, জনসমক্ষে বর্ষিয়ান এই রাজনীতিবিদ নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চাইলেন তিনি। আমি নিজেও ভুল করেছিলাম, আপনাদেরও ভুল পথে চালিত করেছিলাম। আজ করজোরে স্বীকার করে মঞ্চের ভূমিষ্ঠকে স্পর্শ করে আপনাদের কাছে সেই ভুল স্বীকার করে নিলাম। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। শুধু তাই নয়, আর এই ক্ষমা স্বীকার করে তৃণমূলকে বেনজির আক্রমণ করেন তিনি। শিশির অধিকারী বলেন, কাঁথির রেললাইন সম্প্রসারণ NH 116
বি ওড়িশা অবধি সম্প্রসারণ। গঙ্গাসাগর অবধি যাওয়ার জন্য সেতু তৈরি সহ একাধিক প্রজেক্টের কথা তুলে ধরে বলেন, কেন্দ্র সরকারের কাছ থেকে সমস্ত প্রজেক্টের জন্য আমি ব্যক্তিগতভাবে প্রচেষ্টায় কোথাও 200 কোটি, কোথাও 1200 কোটি, কোথাও 22 কোটি টাকা এনে দিয়েছি, কিন্তু সেই সব প্রজেক্ট পর্যন্ত বাস্তবায়িত না করার ফলে তার টাকা ফেরত গেছে। কিন্তু সেই সমস্ত টাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় রেখে ওনারা তার ইন্টারেস্ট খেয়েছেন। এমনই বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূলের প্রতিবর্ষীয়ান সাংসদ ও প্রাক্তন গ্রাম উন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী। ভগবানপুর বিধানসভার ইটাবেরিয়া এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে শিশির অধিকারী হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন পটাশপুর নম্বর ব্লকের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ ও মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমিত মণ্ডল সহ প্রায় 70 জন তৃণমূল কর্মীরা। আর এই সভামঞ্চে তিনি যোগদান পর্ব শেষ করার পরেই বক্তব্য রাখতে গিয়ে জনসমক্ষে নিজের ভুল নিয়ে সবার কাছে ক্ষমা চান এবং সঠিক পথে চলার আবেদন জানিয়ে বিজেপির হাতে শক্ত সামর্থ্য করার আহ্বান জানান। আর শিশির অধিকারীর এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক বিতর্ক। এই ব্যাপারে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া বলেন, রাজনীতিবিদ ওনার প্রতি সম্মান জানিয়েই বলি, আসল কথা ওনার বয়স হয়েছে, বয়সের ভারে উনি উল্টোপাল্টা বলছেন। কারণ ওনারা যখন তৃণমূলে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি পদ ক্ষমতা ওনাদের দিয়েছিলেন। আজ ওনারা ভুলে গিয়েছেন। কার্যত শিশির অধিকারীর এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু মেদিনীপুর জুড়ে।